সোনাপুর কলেজের এইচএসসি বিএম একাদশ শ্রেণীর উদ্দেশ্যে আজকের আমার এই অ্যাসাইনমেন্ট প্রস্তুতি এবং নির্দেশনামূলক অনলাইন ক্লাস এবং এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা অ্যাসাইনমেন্টের প্রস্তুতি কিভাবে নেবে এবং কিভাবে কভার পেজ পূরণ করবে বা অ্যাসাইনমেন্ট কিভাবে লিখবে সবগুলি সম্পর্কে তোমরা ধারণা পাবে। আজকের ক্লাসে সার্বক্ষণিক যদি যুক্ত থাকো তাহলে বুঝতে পারবে। এখন আমি একটা কন্টেন্ট উপস্থাপন করতেছি, সে উদ্দেশ্যে মানে প্রস্তুতিমূলক একটা কন্টেন্ট কীভাবে প্রস্তুতি নিবে সে উদ্দেশ্যে। তো আশা করি তোমরা যুক্ত থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে অনলাইন ক্লাসে বিশেষ করে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 1-এ এইচএসসি বিএম একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে ওয়েলকাম জানাচ্ছি। প্রথমেই যেটা আলোচনা করব অনেকেই হয়তো বুঝতে পারে না, যেমন অ্যাসাইনমেন্ট গ্রিড। অ্যাসাইনমেন্ট গ্রিড দেখলে অনেকেই এটা বুঝতে পারে না যে এটা কি, অর্থাৎ এখানে কোন সপ্তাহে কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট। এখানে 15 সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, তাহলে কোন সপ্তাহে কোন বিষয় দিবে। যেমন আমার আজকের যেই বিষয় সেটা হলো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 1। তাহলে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 1 প্রথম সপ্তাহে ছিল না। যেমন এখানে যেহেতু একাদশ শ্রেণী নিয়ে আলোচনা করছি, তাইলে এখানে যে দুইটা শ্রেণী আছে, উপরেরটা হলো একাদশ, নিচেরটা হলো দ্বাদশ। তোমরা এটা দেখলে বুঝতে পারবে। তাহলে উপরে দ্বিতীয় লেখা মানে কি সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহে অ্যাসাইনমেন্ট 1 কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে। আবার কিন্তু এটা তৃতীয় সপ্তাহে আছে, চতুর্থ সপ্তাহে কিন্তু এই বিষয়টা নাই। আবার পঞ্চম সপ্তাহে আছে, ষষ্ঠ সপ্তাহে আছে, এইভাবে 10টা অ্যাসাইনমেন্ট। 15 সপ্তাহের অ্যাসাইনমেন্ট, কিন্তু কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 1 সেটা 15 সপ্তাহে না, 10 সপ্তাহে। এই কারণে মাঝে মাঝে 5 সপ্তাহ বাদ রাখা হয়েছে। তাহলে 10 সপ্তাহে 10টা অ্যাসাইনমেন্ট লিখে জমা দিতে হবে। তো আসো এরপরের ইয়াতে যাই, যে আজকের যে অ্যাসাইনমেন্ট সেই কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 1 বিষয় কোড 1813। আজকের যেই অ্যাসাইনমেন্টটা সেটা নেওয়া হয়েছে মূলত অধ্যায় 3 স্টোরেজ মিডিয়া থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারবে এখানে স্টোরেজ মিডিয়া থেকে নেওয়া হয়েছে। আর আজকের টপিক ছিল কম্পিউটারের বিভিন্ন প্রকার মেমোরি বর্ণনা। এখানে শিখনফল অর্থাৎ মেমোরি বর্ণনা ঠিক আছে, মানে মেমোরি বর্ণনা হয়তো দেখা যায় একটা অধ্যায়ের বর্ণনা এইভাবে দেওয়া আছে, কিন্তু সেখান থেকে আমরা মূলত যে আজকের যে বিষয়বস্তু বা শিখনফল 3টার উপর, যেমন 3টা টপিক: কম্পিউটার মেমোরি ও এর প্রকারভেদ, বিট বাইট কম্পিউটার ওয়ার্ড ও মেমোরি ধারণ ক্ষমতা, আর র্যাম ও রম। মানে যেহেতু র্যাম এবং রম এটা প্রধান মেমোরি, সেই হিসাবে এটা ব্র্যাকেটে দেওয়া আছে, র্যাম ও রম প্রধান মেমোরি নিয়ে আলোচনা। তো নির্দেশনা এখানে সেই ওই 3টা টপিক্সে এখানে সংকেত, পরিধি, ধাপ এভাবে দেওয়া আছে।
আর নির্দেশকের মধ্যে লক্ষ্য রাখবে তোমরা, নির্দেশকে কি দেওয়া আছে, যেমন কম্পিউটার মেমোরি ও এর প্রকারভেদ। এই টপিকসটা যেভাবে দেওয়া আছে কম্পিউটার মেমোরি, অর্থাৎ কম্পিউটার মেমোরির সংজ্ঞা, এটার প্রকারভেদ দিতে হবে, বর্ণনা দিতে হবে। যারা ধারাবাহিকভাবে লিখতে পারবে ভালো করে তারা 4-এ 4 পাবে। এখানে লক্ষ্য রাখা বাঞ্ছনীয় যে অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দকৃত নম্বর হলো 12। তাহলে 3টা আমরা প্রশ্ন বলতে পারি বা 3টা টপিকস বলতে পারি। তাহলে এখানে 3টা টপিক্সে একটাতে 4 করি, 3-4 12 কেমন। তাহলে 4 করি, যে ভালো করে লিখবে সে 4-এ 4 পাবে। মানে যদি কেউ পুরাপুরি না লেখে, অধিকাংশ ব্যাখ্যা করে, তাহলে সে 3 পাবে। আর উদাহরণ ব্যতীত ধারাবাহিকভাবে লিখলে সে 2 পাবে, আর আংশিক ব্যাখ্যা লিখলে সে 1 পাবে। এখানে কেউ দেখা যায় শুধু ওই মেমোরি কত প্রকার, 3 প্রকার, এটা লিখে শেষ, বর্ণনা দেয় না, তাহলে সে 1 পাইতে পারে। আবার একটু বেশি লিখলে 2, আর একটু বেশি লিখলে 3, আর সঠিকভাবে পুরা ব্যাখ্যা দিলে 4-এ 4 পাবে। এইভাবে পরবর্তীতে বিট, বাইট, কম্পিউটার ওয়ার্ড ও মেমোরি ধারণ ক্ষমতা, এগুলিও ঠিক একই রকম। আবার প্রধান মেমোরি র্যাম ও রম, যেমন র্যাম ও রম এটা যদি ব্যাখ্যা দিতে যায়, যেমন র্যাম কারে বলে, রম কাকে বলে, যেমন কি হলে বোঝা যাবে যে এটা র্যাম, কেমন, কোনটা স্থায়ী কোনটা অস্থায়ী, কোনটা লিখন পঠন, কোনটা শুধু পঠন, এরকমভাবে যদি ভালো করে ব্যাখ্যা দিতে পারে সে 4-এ 4 পাতে পারে। আর না হলে ক্রমান্বয়ে কম লিখলে কম পাবে, বেশি লিখলে বেশি পাবে। এইভাবে কিন্তু এখানে মূলত আমাদের এই নির্দেশনাটা রুব্রিক্স, এখানে এই যে 1, 2, 3, 4 আর নির্দেশক, এটার উপরেই মূলত অ্যাসাইনমেন্টটা নির্ভর করে, কেমন। তাহলে কেউ যদি 10 থেকে 12-এর মধ্যে পায় তাহলে সে উত্তম হবে, অতি উত্তম। আর 7 থেকে 9-এর মধ্যে পাইলে উত্তম, কেমন। এইভাবে এখানে আরেকটা ধাপ আছে, 5 থেকে 6-এর মধ্যে পাইলে ভালো, আর 4 বা 4-এর কম যদি পায় অগ্রগতি প্রয়োজন। মানে যদি 4 বা 4-এর কম পায় তাহলে অগ্রগতি প্রয়োজন, অর্থাৎ তার আরও অগ্রগতির দরকার আছে, কেমন। আর 5 থেকে 6-এর মধ্যে পাইলে ভালো, তবে আমাদের টার্গেট থাকতে হবে এমনভাবে লিখব যাতে অতি উত্তম, মানে 10 থেকে 12-এর মধ্যে থাকে। এই টার্গেটে সবাইকে লিখতে হবে, এটা মনে রাখবা। আচ্ছা, তারপরে আসো এখানে কভার পেজটা লক্ষ্য করতে হবে। এখানে কেমন, এখানে একটু সমস্যা বাজছে কভার পেজ নিয়ে, একটু লক্ষ্য করো। এখানে নমুনা কপি দেওয়া আছে, একটু সমস্যা হয়ে যায়। শিক্ষার্থীকে সহজে ইংরেজিতে পূরণ করতে হবে, কেমন, ইংরেজিতে পূরণ করতে হবে, এটা মনে রাখতে। এখানে কয়েকটা অংশ আছে, এই অংশগুলি একটু লক্ষ্য করবে তোমরা। প্রথম অংশ হলো শিক্ষার্থীর জন্য, যেটা সহজে ইংরেজিতে লিখতে হবে। যেমন এখানে আমি ঠিক এইভাবে আসি, এইভাবে হলে বোঝা যাবে, আরো ক্লিয়ার বোঝা যাবে। প্রথমে একটু ভালো করে বোঝানোর জন্য একটু বড় করতেছি, সেখানে যদি একটু সমস্যা সৃষ্টি হয়। হ্যাঁ, আমার মূল জিনিস হলো এটা দরকার, আমি এটা পেয়ে গেছি, কেমন। এই যে এখানে অ্যাসাইনমেন্ট শিরোনাম,
অ্যাসাইনমেন্টে ক্রমিক নম্বর লিখতে হবে। আর উপরে লেখা আছে নিচের অংশে শিক্ষার্থীকে সহজে ইংরেজিতে পূরণ করতে হবে। তাহলে অ্যাসাইনমেন্টে ক্রমিক নম্বর, যেমন এটা কত নম্বর, 1 নম্বর, সেটা লিখতে হবে। আবার মনে রাখতে হবে এমনভাবে লিখবে যাতে সিরিয়ালটা ঠিক থাকে, এই খাতাগুলি আবার বোর্ডে যেতে পারে। অ্যাসাইনমেন্ট শিরোনাম, তাহলে অ্যাসাইনমেন্ট শিরোনাম আজকের অ্যাসাইনমেন্টের যে শিরোনাম ছিল সেটা লিখতে হবে। তারপরে বিষয় কোড, এখানে বিষয় কোড, বিষয়, ট্রেড, পত্র, শ্রেণীর নাম সবগুলি একবারে। প্রথমে বিষয় কোড আমরা কিসে লিখব, এই যে 4টা ঘর আছে 1813, আমরা 1813 এইভাবে ইংলিশে লিখব 1813, কেমন। তারপরে বিষয় লিখব কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ছোট করে, আবার ট্রেডও লিখব এখানে, আবার শ্রেণীর নাম এখানে, যেহেতু কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 1, পত্র না লিখলে চলবে, এখানে পত্র লেখার দরকার নাই, যেহেতু অফিস অ্যাপ্লিকেশন 1, আর শ্রেণীর নাম লিখলে হবে। আর এখানে শিক্ষার্থী রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে এই ঘরে। তারপর শিক্ষার্থীর নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তারপর পিতার নাম মনে রাখবা, এগুলি ক্যাপিটাল লেটারে লিখবা। আবার ওই যে যেমন তহিদ আহমদ, তাহলে তহিদ দিয়ে স্পেস দিবা, তারপর আহমদ লিখবা, এইভাবে মাতার নাম, পিতার নাম, সবার নাম লিখবা। আর এই অংশ কিন্তু শেষ শিক্ষার্থীর জন্য। পরের অংশ মূল্যায়নকারী শিক্ষক, ওখানে তোমরা হাত দিবে না। আর প্রতিষ্ঠান কর্তৃক যেটা পূরণ করবে সেখানেও কিন্তু হাত দিবে না, এটা মনে রাখবে। ওকে, আমি এখন যে জিনিসটা বুঝাতে চেয়েছিলাম সেটা হলো এটা। আর আজকে যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের এই নির্দেশনামূলক প্রস্তুতিমূলক যে কাজটা মূলত কভার পৃষ্ঠা নিয়ে, আবার অ্যাসাইনমেন্টের যেই রুব্রিক্স এটা সম্পর্কে আমি ধারণা দিয়েছি। এখন আজকে আমি সেই অ্যাসাইনমেন্টের উপর কিছু আলোচনা করব। আজকের যেই আমার কন্টেন্ট বা আজকের যে পার্ট, সেই পার্ট শেষে যেটা তোমরা জানতে পারবে সেটা হলো কম্পিউটার মেমোরি ও এর প্রকারভেদ বর্ণনা করতে পারবে, বিট বাইট কম্পিউটার ওয়ার্ড ও মেমোরি ধারণ ক্ষমতা কি তা বলতে পারবে, প্রধান মেমোরি অর্থাৎ র্যাম ও রম সম্পর্কে বর্ণনা করতে পারবে। ঠিক আজকের যেই মূল যে শিরোনাম, সেই শিরোনামের মধ্যে এই 3টা টপিকস আছে, এই 3টা টপিকস নিয়ে আমি আলোচনা করব। তো আজকের পার্ট এটাই মূল শিরোনাম, কম্পিউটারে বিভিন্ন প্রকার মেমোরি বর্ণনা, আর এটাই হলো আমার পার্ট। আবার এটা স্টোরেজ মিডিয়া, আবার এটা প্রথম অ্যাসাইনমেন্ট, এটা মনে রাখতে হবে। তাহলে কম্পিউটার মেমোরি, এখানে কম্পিউটারের যে অংশে বিভিন্ন তথ্য বা নির্দেশাবলী সংরক্ষণ করা হয় তাকে মেমোরি বা স্মৃতি বলে, এটা মনে রাখবা। আর স্মৃতি যেমন প্রক্রিয়াকরণের সুবিধার জন্য মেমোরিতে উপাত্ত তথ্য জমা রাখা হয় এবং প্রয়োজনে তা সহজে কাজে লাগানো যায়। স্মৃতি অংশের প্রধান কাজ হচ্ছে তথ্যসমূহ সঞ্চয় করে রাখা। কম্পিউটারের স্মৃতি লক্ষ লক্ষ স্মৃতিকোষ নিয়ে গঠিত। স্মৃতিকোষ একটি ক্ষুদ্রতম স্থান যেখানে একটি বিট 0 বা 1 সংরক্ষণ করা হয়। তাহলে এরকম এখানে একটা বর্ণনা দেওয়া আছে যে 8টা ওয়ার্ড ধারণক্ষম একটি ছোট মেমোরির চিত্র দেখানো হলো, যার প্রতিটি ওয়ার্ডের জন্য রয়েছে 3 বিটের একটি অ্যাড্রেস। এখানে অর্থাৎ 0 থেকে 7, এটাকে যদি আমরা বাইনারিতে লিখি তাহলে এই অবস্থা দাঁড়ায়, মানে সবগুলি 3 বিট আকারে সাজিয়ে নিলে, যেটা তোমরা জানো এই যে 0, 1, 10, 11, তারপরে এখানে 100, 101, 110, 111, প্রত্যেকটাকে 3 বিট আকারে সাজিয়ে নিয়েছি, কেমন। যেহেতু 8টা ওয়ার্ড সংরক্ষণ করে রাখবো, এই যে ওয়ার্ড 0 থেকে 7 পর্যন্ত, তাহলে 8টা ওয়ার্ড সংরক্ষণ করছি এখানে 3 বিটের অ্যাড্রেসে। এই যে 3 বিট অ্যাড্রেস লেখা আছে, কেমন। তাহলে এইভাবে কম্পিউটার মেমোরিতে বিভিন্ন তথ্য জমা রাখা হয়। তো এখন আমরা মেমোরির প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এখানে ছক আকারে বলা হয় না যে ছক আকারে মেমোরি প্রকারভেদ দেখাতে হবে, কেমন। তোমরা যদি এইভাবে দেখাতে পারো
তাহলেও চলবে। এখানে কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত মেমোরিকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রধান মেমোরি বা মুখ্য মেমোরি, আর একটা হলো সহায়ক মেমোরি বা গৌণ মেমোরি, আর একটা হলো ক্যাশ মেমোরি। তিন ধরনের মেমোরি আছে। তাহলে প্রধান মেমোরি হলো কম্পিউটারের যে মেমোরি গাণিতিক ও যুক্তি অংশের প্রত্যক্ষ সংযোগের মাধ্যমে কার্যাবলী সম্পাদন করে থাকে, তাকে প্রধান মেমোরি বলে। এই ধরনের স্মৃতি দ্রুতগতির হয়ে থাকে। প্রোগ্রাম চলাকালীন সময়ে কম্পিউটারের প্রোগ্রামের বিভিন্ন তথ্য ফলাফলকে অস্থায়ীভাবে প্রধান মেমোরিতে রাখা হয়। কেমন? তাহলে প্রোগ্রাম চলাকালীন সময়ে কম্পিউটারে প্রোগ্রামের বিভিন্ন তথ্য ফলাফলকে অস্থায়ীভাবে সাধারণত প্রধান মেমোরিতে রাখা হয়। এখানে প্রধান মেমোরি বলতে ওই যে অস্থায়ীভাবে বলছে, এখানে প্রধান মেমোরি অস্থায়ী বললে র্যামের কথা আসবে। কেমন? আবার যদি রম হয় সেখানে স্থায়ীভাবে, তবে কিছু কিছু ক্ষেত্রে সেটা আবার ব্যতিক্রম। যেমন বিভিন্ন প্রকার প্রধান মেমোরির মধ্যে উল্লেখ্য কয়েকটি প্রধান মেমোরি হচ্ছে এগুলো। কেমন? তাহলে এখানে ম্যাগনেটিক, এখানে আমি কিন্তু প্রধান মেমোরি প্রকারভেদ বলি নেই, যে এখানে ইয়ারতে বর্ণনা আছে যে উদাহরণ সহকারে যদি দেয় তাহলে এটা একটা উদাহরণের মতো, যে প্রধান মেমোরির উদাহরণ এগুলি হলো প্রধান মেমোরি। যেমন ম্যাগনেটিক কোর মেমোরি, ম্যাগনেটিক বাবল মেমোরি, সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী মেমোরি, থিন ফিল্ম মেমোরি, সার্চ কাপড় মেমোরি। এর মধ্যে আমাদের যেটা মেইন প্রয়োজন, যেটা নিয়ে আমরা পরে আলোচনা করব, সেটা হলো অর্ধপরিবাহী মেমোরি, সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী মেমোরি। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন আসি সহায়ক মেমোরি। কম্পিউটারে অধিক পরিমাণ তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত স্মৃতিকে বলা হয় সহায়ক মেমোরি। তাহলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম এবং ইনপুটকৃত তথ্যসমূহ প্রক্রিয়াকরণের পর প্রক্রিয়াজাত তথ্যসমূহ সংরক্ষণের জন্য সহায়ক স্মৃতি ব্যবহৃত হয়। এই ধরনের স্মৃতিকে সেকেন্ডারি বা অক্সিলিয়ারি স্মৃতিও বলা হয়। প্রধান স্মৃতির তুলনায় সহায়ক স্মৃতির ধারণ ক্ষমতা অনেক বেশি। তাহলে যেমন সহায়ক স্মৃতি যেমন হার্ড ডিস্ক হতে পারে, তাহলে একটা হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা 1 টেরাবাইট। আর প্রধান মেমোরি সাধারণত 2 জিবি, 4 জিবি, 6 জিবি এটা হয়ে থাকে প্রধান মেমোরি, অর্থাৎ র্যামের কথা আমি বলছি। কেমন? আর কিন্তু একটা হার্ড ডিস্ক 1 টেরাবাইট মানে কি, প্রথমে গিগাবাইট, এক সময় ছিল হয়তো 32 জিবি, 64 জিবি, এরকমভাবে ছিল, হয়তো 500 জিবি হার্ড ডিস্ক ছিল। এরপরে এখন 1 টেরাবাইটের নিচে কোনো হার্ড ডিস্ক পাওয়া যাচ্ছে না। কেমন? তাহলে এরকম ফ্লপি ডিস্ক, পেন ড্রাইভ, কম্প্যাক্ট ডিস্ক, সিডি বা ডিভিডি, এরকম যেই ইয়াগুলি আছে সবগুলি হলো সহায়ক মেমোরি, এবং এগুলিতে প্রচুর পরিমাণে তথ্য জমা রাখা যায়। তো এখন ক্যাশ মেমোরি। প্রধান মেমোরির কাজের গতি বৃদ্ধির জন্য, প্রধান মেমোরি বলতে এখানে আমরা র্যাম বুঝাবো, সেই র্যামের কাজের গতি বৃদ্ধির জন্য প্রধান মেমোরি ও সিপিইউর মাঝামাঝি এক ধরনের মেমোরি ব্যবহার করা হয়, যাকে ক্যাশ মেমোরি বলা হয়। কেমন? এখন ক্যাশ মেমোরির কাজের গতি বেশি, সিপিইউর অ্যাক্সেস সময় সবচেয়ে কম, ধারণ ক্ষমতা অন্যান্য মেমোরির তুলনায় অনেক কম, দাম অনেক বেশি। কেমন? তাইলে ক্যাশ মেমোরির দাম বেশি, আবার কাজের গতিও বেশি, অর্থাৎ প্রধান মেমোরি কাজের গতিটা বৃদ্ধি পায় ক্যাশ মেমোরির কারণে। এই কারণে অনেকে ক্যাশ মেমোরি ব্যবহার করেন। কেমন? যাতে কম্পিউটারে কাজের গতিটা বৃদ্ধি পায়। তাহলে এই তিন ধরনের, একটা হলো প্রধান মেমোরি, একটা হলো সহায়ক মেমোরি, একটা হলো ক্যাশ মেমোরি। এগুলি নিয়ে আমরা আলোচনা করলাম। বিট, বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 0 অথবা 1 অঙ্ককে সংক্ষেপে বিট বলা হয়। আর বিট হলো বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত নাম। কেমন? এখানে দেখো, এ বিট হলো ডিজিটাল ইলেকট্রনিক্সে মেমোরি ও সমজাতীয় স্টোরেজে ডেটা ও তথ্য সংরক্ষণ ও ডেটা কমিউনিকেশনের মৌলিক একক।
এ কে ইংরেজি ছোট হাতের বি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা বিট বাইনারি ডিজিট মানে কি 0 এবং 1, আর এটাকে মনে রাখতে হবে স্মল বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ডেটা কমিউনিকেশনে বিপিএস মানে কি বিট পার সেকেন্ড দ্বারা বিট রেট বোঝানো হয়। এখানে 1 কেবি, কেবি মানে কিলোবাইট না, এখানে স্মল বি আছে, তাহলে কিলোবিট সমান 1000 বিট। অর্থাৎ ডেটা কমিউনিকেশনে যে রেট নির্ধারণ করে সেটা কিন্তু 1024 না, 1000 বিট। এটা 10⁻³ কেমন, আর এটা কিলোবিট, এটা মনে রাখতে হবে। তাহলে এরকম বাইট 8 বিট সমন্বয়ে 1 বাইট গঠিত হয়, কাজে 1 বাইট সমান 8 বিট, আর এটাকে ক্যাপিটাল বি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ বাইট। কেমন, এখানে কিন্তু 1 কেবি সমান লেখা আছে কিলোবাইট। আবার এটা 2⁻10, আগেরটা ছিল 10⁻³ 1000, আর এইটা 2⁻10, এটা হলো 1024 বাইট। বাইট এবং বিটের ক্ষেত্রে এটা স্পেশালি মনে রাখতে হবে। কম্পিউটার ওয়ার্ড বা শব্দ, আমরা জানি শব্দ হলো কতগুলি বর্ণের সমাহার যার একটা নির্দিষ্ট অর্থ আছে, কিন্তু কম্পিউটার শব্দ বলতে বিটকে বোঝায় যার মান 0 এবং 1। প্রতিটি কম্পিউটার শব্দকে মেমোরি অংশে রাখার জন্য একটি করে মেমোরি স্থান ব্যবহার করা হয়। এই মেমোরি স্থানগুলিকে নির্দিষ্ট করার জন্য পৃথক পৃথক ঠিকানা ব্যবহার করা হয়। তাহলে সুতরাং কম্পিউটারের সব শব্দই 0 বা 1 বিট হিসেবে থাকে, তবে এখানে 8 বিট বিশিষ্ট শব্দকে বাইট বলা হয়। কোনো শব্দে যতগুলি বিট থাকে সেই সংখ্যাকে শব্দের দৈর্ঘ্য মানে ওয়ার্ড লেন্থ বলে। সাধারণত শব্দ দৈর্ঘ্য 8-এর গুণিত হয়ে থাকে, সাধারণত 8 থেকে 64 বিটের মধ্যে, মানে 8 দুগুণে 16, কেমন, এরকম হয়তো দেখা যায় যে 32-64 বিট এরকমভাবে হয়ে থাকে, কেমন। তারপরে কম্পিউটার শব্দকে 2 ভাগে ভাগ করা, একটা হলো ডেটা শব্দ, একটা হলো নির্দেশক শব্দ। তাহলে ডেটা শব্দ যে শব্দে ডেটা সঞ্চিত থাকে তাহলে সেটা হলো ডেটা শব্দ, আর যেখানে নির্দেশনা সঞ্চিত থাকে সেটা হলো নির্দেশক শব্দ। এটা হলো সহজ কথা। তাহলে কম্পিউটার ওয়ার্ড বা শব্দগুলো। আর মেমোরি ধারণ ক্ষমতা, কম্পিউটারে মেমোরি ধারণ ক্ষমতা বলতে বোঝায় কম্পিউটার তার স্মৃতিস্থানে কতগুলি বিট বা বাইট সংরক্ষণ করতে পারে। ক্যাপিটাল বি বিশিষ্ট ডব্লিউটি শব্দ ধারণে সক্ষম কোনো মেমোরি ধারণ ক্ষমতা ডব্লিউ/বি। তাহলে কত বিট আর কতটা শব্দ, এই দুইটা গুণ দিলে কত বিট হবে এটা বের হয়ে যাবে। যেমন 8 বিটের 1024টি শব্দ ধারণে সক্ষম মেমোরির ধারণ ক্ষমতা হলো 8 দিয়ে 1024-এর গুণ দিলে কত বিট হবে, এত বিট। তাহলে এটার আবার কিছু সম্পর্ক আছে, যেমন 8 বিট সমান 1 বাইট, 1024 বাইট সমান 1 কিলোবাইট, অনেকেই এটা জানে। তবে মনে রাখতে হবে যখনই মেমোরির ধারণ ক্ষমতা, যেমন পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, এগুলিতে যখন কোনো তথ্য রাখবো তখন কিন্তু এই কিলোবাইটের হিসাব, বাইট এটার হিসাব। কিন্তু যখন কমিউনিকেশন, যখন ওই যে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড, তখন কিন্তু ওই যে ডাটা রেট কমিউনিকেশনের জন্য তখন কিন্তু বিট, কিলোবিট, কেমন। আর 1000-এর হিসাব, 1024-এর হিসাব না, এটা আগে আমি বুঝিয়েছি। তো তাহলে এটা মনে রাখতে হবে। আর সর্বশেষ 1024 গিগাবাইট সমান 1 টেরাবাইট, টিবি মানে টেরাবাইট। আর প্রধান মেমোরি র্যাম সম্পর্কে আলোচনা করতে গেলে র্যাম কোত্থেকে আসছে সেটা আমাদের জানতে হয়। এই কারণে বিভিন্ন প্রকার প্রধান মেমোরির একটি হলো অর্ধপরিবাহী মেমোরি, আমি পূর্বেই কিন্তু এটা উল্লেখ করেছি। আর অর্ধপরিবাহী মেমোরি কাকে বলে? অর্ধপরিবাহী বস্তু বা সেমিকন্ডাক্টর দিয়ে যে মেমোরি তৈরি হয় তাকে অর্ধপরিবাহী মেমোরি বলে। বহুল প্রচলিত 2 ধরনের অর্ধপরিবাহী মেমোরি হলো, একটা র্যাম আর একটা হলো রম। মানে র্যামের বলে লিখন পিটন, মানে এখানে লেখাও যায় পড়াও যায়, আর রমে শুধু পড়া যায় কিন্তু এখানে লেখা যায় না। ওকে, এখন র্যাম সম্পর্কে যদি আমরা আলাপ আলোচনা করি, এখানে র্যামের পুরো নাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর যে কোনো তথ্য ইনপুট ডিভাইস হইতে আগত
যে কোনো তথ্য প্রথমে র্যামে জমা হয়, তারপরে র্যামে সেখানে নতুন করে লিখতে পারে, পড়তে পারে, এটাকে আবার সংশোধন করতে পারে, আপডেট করতে পারে, মুছে ফেলতে পারে। কেমন? আবার এই কারণে এটাকে লিখন পিটন স্মৃতিও বলে, আবার পঠন স্মৃতিও বলে। বিদ্যুৎ সরবরাহ হঠাৎ করে বন্ধ হয়ে গেলে র্যামে সংরক্ষিত সকল তথ্য মুছে যায়, এই কারণে আবার এটাকে অস্থায়ী মেমরি বলা হয়। ঠিক আছে? তাহলে কম্পিউটার চালু করার সাথে সাথে প্রয়োজনীয় প্রোগ্রাম বা ডাটা র্যাম স্মৃতিতে চলে আসে, এটা মনে রাখতে হবে। আর এটাকে পুনঃভাবে ডাটা সংরক্ষণ করে রাখা যায়। আর র্যাম স্মৃতি দুই ধরনের, একটা হলো ডাইনামিক র্যাম আর একটা হলো স্ট্যাটিক র্যাম। ডাইনামিক র্যাম হলো পুনঃ লিখনের মাধ্যমে পুনরুজ্জীবিত করে তথ্যগুলি পাঠ করতে হয় বলে এই ধরনের মেমোরিকে ডাইনামিক র্যাম বলে। আর পুনঃ লিখন ব্যতীত তথ্যসমূহ পুনরুজ্জীবিত করে, লিখন ছাড়াই পুনরুজ্জীবিত করে পাঠ করা যায় বলে এটাকে স্ট্যাটিক র্যাম বলে। এখন রম নিয়ে আলোচনা করব। রম হলো পঠন স্মৃতি, রিড অনলি মেমোরি। এখানে শুধু রিড করা যায়, এটাই বলছি, মানে এখানে স্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করা যায়। তাইলে রম হলো স্থায়ী মেমোরি আর র্যাম হলো অস্থায়ী মেমোরি। বিদ্যুৎ চলে গেলে র্যামের তথ্য মুছে যায়, কিন্তু এই যে এখানে লেখা আছে কম্পিউটারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলেও রম স্মৃতিতে সংরক্ষিত ডেটা মুছে যায় না। কেমন? এটা অধ্বংসাত্মক একটি অর্ধপরিবাহী মেমোরি, অপরিবর্তনীয়, মানে এটা পরিবর্তন করে। রমে যে সকল তথ্য থাকে, এটা তোমরা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করো, তোমরা তো রম সম্পর্কে জানো, ওখানে যে তথ্যগুলি থাকে ওটা কিন্তু মোছা যায় না, সেই কথাই বলছে। তবে কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম, যেমন রম স্মৃতিতে মুছে কিছু লেখা যায় না, কিন্তু আগে থেকে প্রোগ্রাম করে রমে সব ধরনের কাজ হয় না, এই জন্য ডেটা বা প্রোগ্রাম মুছে পুনঃ প্রোগ্রাম করা যায় এমন রমও আছে। এটা একটু ব্যতিক্রম। এটা এই যে এই রম না, এম রম মানে কি মাস্ক রিড অনলি মেমোরি, পি রম, ইপি রম, ইএপি রম, ইইপি রম। তাহলে এইটা 5 ধরনের রম আছে যেগুলি ওই প্রোগ্রামগুলি মুছে, মানে এমন রমও আছে যে প্রোগ্রাম মুছে নতুন প্রোগ্রাম লেখা যায়। কেমন? তাহলে এই র্যাম রম এগুলি নিয়েও আমি বর্ণনা করলাম। প্রধান মেমোরি, তারপরে বিট বাইট এগুলি নিয়ে আলোচনা করছি। আমরা এখন শেষ পর্যায়ে চলে আসছি। তো আজকের ক্লাসে বিশেষ করে অ্যাসাইনমেন্ট প্রস্তুতিমূলক এবং নির্দেশনামূলক ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। তো ভালো থাকো এবং অ্যাসাইনমেন্ট ভালো করে লেখো, এটাই চাচ্ছি। ধন্যবাদ।